আমি নিজেই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বুঝতেছি যখন আমি আমার পরিবারের, আমার সমাজকে আমি সবাইকে যখন সকল দিক দিয়ে সাপোর্ট দিতে পারছি, আমি তখন ভালো ছিলাম। যখন আমি এখন সাপোর্ট দিতে পারি না, আমি সবার কাছে অনেকটাই খারাপ হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর জেলা, কচুয়া থানা, শাহেদাপুর গ্রাম। আপনি ছোট হোক আর বড় হোক, যেই কোনো কাজ, আপনি যে কোনো একটা কাজ শিখে যাবেন। আমি আমার মতো কষ্ট করুক এটা আমি চাই না। যদি আমি কাজ শিখার পরে আমি একটা ছোট্ট একটা কোম্পানিতে গিয়েছিলাম, তো কোম্পানিতে যাওয়ার পরে আমার বেতন ছিল কম। আমি টোটালি কোম্পানিতে ডিউটি করতাম 8 ঘন্টা। আমার কন্ট্রাক্ট ছিল, সেখানে আমি ডিউটি করতে হয়েছে আমাকে 10 ঘন্টা। 10 ঘন্টা করে এসে আমি ইউনিফর্মটা খুলে, রান্না করার লোক ছিল অথবা আমারটা আমি অন্যজনের রান্না করতো। আমি 10 ঘন্টা ডিউটি করে ইউনিফর্মটা খুলে আবার আমি বাইরে কাজের উদ্দেশ্যে চলে যেতাম। রাত্রে তখন 12টা, 1টা, 2টার সময় আসতাম। এসে যদি রান্না করার কোনো লোক থাকে রান্না করে পারতো, যদি লোক না থাকতো, তারও যদি কাজ থাকতো, তাহলে আবার রান্না বসাইতাম। রান্না বসিয়ে রাত্রে 3টা, 4টার সময় আমাদের খাওয়া দাওয়া করে একটু 2 থেকে আড়াই ঘন্টা ঘুমাইতাম। আবার ভোর 5টা, 5:30, 6টার সময় আমরা ঘুম থেকে উইঠা কোম্পানির ডিউটির গাড়ি ধরতে হতো। ডিউটির গাড়িটা কমপক্ষে এই 1 থেকে 1.5 ঘন্টা, তার মানে 1 থেকে 1.5 ঘন্টা প্রায় 60 কিলো, 70 কিলো এতটুকু দূরে এত স্পিডে চলতো। যদি কোনো কারণে 5 মিনিট পরে গাড়িতে যাইতাম, তাহলে গাড়ি সিট পাইতাম না। এই যে আমাকে 1 ঘন্টা ঘুমন্ত অবস্থায় আমি দাঁড়িয়ে থাকে ডিউটি জয়েন করতে হইতো। তো সেই ক্ষেত্রে আসলে এই প্রবাস জীবনটা অনেক কষ্ট। আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এই যে মেসেজটা হলো, আপনাকে কোনো না কোনো কাজ শিখে আপনি বাংলাদেশের বাইরে পাড়ি জমান। ইনশাআল্লাহ আপনি যদি সঠিক পথে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সময় মতো আপনার শরীরে পরিচর্যা করেন, কোনো না কোনো অবস্থানে আপনি ইনশাআল্লাহ একটা কিছু পাবেন। এতটুকু আমি বলতে চাই। আর আমি ওখানে থাকার পরে 18-19 ঘন্টা ডিউটি করতাম। ডিউটি করার পরে আমি ওখান থেকে চলে আসলাম দেশে অসুস্থ হওয়ার পরে। আমি আজকে প্রবাস থেকে দেশে আসছি অসুস্থ হয়ে। আমার করোনা হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। এগুলোর ট্রিটমেন্ট করতে প্রায় আমি 20 থেকে 25 লক্ষ টাকা আমি নষ্ট করে ফেলছি। কিন্তু আমার একটা ব্যালেন্স ছিল, যেটা আমার পরিবার কেউ জানতো না। আমার ছেলে এবার অনার্সে পড়াশোনা করেন। আমার 2 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ। ওরা প্রবাসে, আমি সৌদি আরবে নিয়ে গেছি। ওরা দীর্ঘদিন সৌদি আরবে ছিল। পরে আমি অসুস্থ হওয়ার পরে এদেরকে দেশে পাঠিয়ে দিয়ে আমি কিছুদিন পরে দেশে চলে আসি। আমার ট্রিটমেন্ট অসুস্থ হওয়ার পরে পরিবারের অনেকেই কেমন জানি একটু দূরত্ব বজায় শুরু করলো। তো সেইগুলো মাথায় রেখে আমি আজকে ঘুরে দাঁড়িয়েছি। শুধুমাত্র আমার একটা এসিড ছিল। আমি প্রতি মাসে যদি 1 লক্ষ টাকা পাঠাই, আমি 10 থেকে 15-20 হাজার টাকা আমার অ্যাকাউন্টে আমি ঢুকাইতাম। এটা ছিল আমার মূল লক্ষ্য। আমি এই প্রবাস থেকে আসার পরে 4 বছরে কমপক্ষে 15 জনের আমি অ্যাকাউন্ট করে দিয়েছি, তাদের সাথে যোগাযোগ করে। আমি এই ছোট্ট মেসেজটা দিতে চাই আমাদের প্রবাসী যারা আছে, আমরা যারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করি তোমার জন্য। আমি বলি নাই তোমার পরিবার খারাপ, আমি বলি নাই তোমার সন্তান খারাপ। ওনাদেরকে ওনাদের চাহিদা দিবা, এদের ভালোবাসা দিবা, এদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করবে না। তবে একটা সময় এসে যখন দেওয়াল ঠেকে যাবে, আমি নিজেই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বুঝতেছি যখন আমি আমার পরিবারের, আমার সমাজকে আমি সবাইকে যখন সকল দিক দিয়ে সাপোর্ট দিতে পারছি, আমি তখন ভালো ছিলাম। যখন আমি এখন সাপোর্ট দিতে পারি না, আমি সবার কাছে অনেকটাই খারাপ হয়ে গেলাম। যে তখন বলে যে বউর পরামর্শ, অথবা ছেলেটা আগে ভালো ছিল, এখন কেন এরকম করে। কিন্তু আমাদের ভিতরে কষ্টগুলো, ভিতরের দুঃখটা কেউ জানতে চায় না। কেউ কখনো প্রশ্ন করে নেই কি হয়েছে, কেন আমরা অসুস্থ হয়ে যায় প্রবাসী জীবনে যাওয়ার পরে। আমরা সারাদিন পরিশ্রম করে এসে যদি পরিবারের কোনো কথা, কুটক্ষ কথা শুনি, একটু হাট মেজাজে কথা শুনি, এটা আমরা প্রবাসীরা মেতে দিতে পারি না। আজকে 29 রোজা আর 30 রোজা, আগামীকাল আমাদের ঈদ বাংলাদেশে। গত 29 রোজা আমার এক মামাতো ভাই প্রবাসে মালয়েশিয়া সকাল 6টায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমাকে বললো কি হলো, আমি তো তার সাথে যোগাযোগ করি, সে সুস্থ সবসময়, হয়াতমত আল্লাহর কাছে। কিন্তু এই স্ট্রোক করার কারণটা কি? পরিবারের চাপ। পরিবারের চাপের কারণে হয়তো মেনে নিতে পারে না, যার কারণে সে স্ট্রোক করে। আমি বলবো
ভাই আপনি যদি ব্যালেন্স থাকে, আপনি যদি অ্যাসিড তৈরি করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনি একবারে আপনি 500 টাকা করে রাখেন, সমস্যা নাই। আপনি পরিবারকে সাপোর্ট দিয়ে, আমি বলি নাই যে পরিবারকে না দিয়ে আপনি অ্যাসিড করার জন্য, আপনি জমা রাখার জন্য, এটা আমি বলিনি। কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমার আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স ছিল, প্রায় 1 কোটি টাকার মতন ছিল। এই আমার পরিবারের কোনো সদস্য জানতো না আমার কাছে টাকা ছিল। সবসময় একটা টানাপোড়ার মধ্যে রাখতাম। কিন্তু যখন আমার করোনা হইছে, দেশে আসার পরে, আর ওখানে বলছে আমার ক্যান্সার হয়েছে, মাগরিবি ডাক্তার বলল ক্যান্সারের লক্ষণ অথবা ক্যান্সার হয়েছে, ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। কোম্পানি আমাকে 1 সপ্তাহের ভিতরে দেশে পাঠাইলো। আমি আলহামদুলিল্লাহ ল্যাবেট হসপিটালে আইসা, আমার একজন আঙ্কেল ছিল, ওনার মাধ্যমে আমি ট্রিটমেন্ট করে বললো যে আপনার কোনো ক্যান্সার নেই, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। কিছু অনিয়মের জন্য, অতিরিক্ত টেনশন করার জন্য, খাওয়া দাওয়া ঘুম আপনি নিয়ম নীতির মতো করেন নাই দেখে আপনার লিভার ইনফেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ এটা সেরে যাবে। ওনার 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 ট্রিটমেন্টে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু আমি যখন এয়ারপোর্ট থেকে আমি বাংলাদেশে আসবো, আমি যখন এয়ারপোর্টে যাব, আমাদের নেপালে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল গত 1.5 থেকে 2 বছর আগে। এই বিষয়টা আমার মাথায় আসার পর আমি শুধু আমার ছেলেকে শুধু এতটুকু শেয়ার করলাম যে বাবার কিছু ব্যালেন্স আছে, অথবা আমি কারো কাছে পাই, আমি শুধু নাম মেনশন করছি যে আমি ওই ব্যাংক থেকে কিছু টাকা পাই, তোমরা কেউ জানো না। আমার যদি কিছু হয়ে যায় তো তুমি ওখানে যাও, তুমি যদি আমার ওয়ারিশ হিসেবে যাও, তুমি এই টাকাগুলো খোঁজ খবর পাইবা। আমি অ্যামাউন্টটা বলিনি। এই অ্যামাউন্ট বলার পিছনেই কিন্তু আমার প্রথম শত্রু। যখন আমার পরিবারের সদস্যগুলো জানতে পারে তার কাছে টাকা আছে, এই তখনই শুরু করলো বিভিন্নভাবে কথাবার্তা। তাদের চাহিদা বেড়ে গেলো, ছেলের বাইক লাগবে, 2.5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিলাম, মেয়ের গলার চেইন লাগবে, তারা ঘুরতে যাবে, মার্কেটিং একদম উদাস মানে চলা শুরু করলো। আমি যতই কন্ট্রোল করলাম, কন্ট্রোল পাওয়ারে আসলো না। এখন আজকে 4 বছর বেকার করে আমি 1 কোটি টাকা নিয়ে আসছি, আমি এখন সৈন্যের কোঠায়। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।